শাসকের অবৈধ কার্যকলাপ যে দেশের জনগণ মেনে নিতে পারে না, সেই দেশে বারে বারে বিপ্লব হয়, বিদ্রোহ হয়। সেরকম একটি দেশ হলো ইউরোপ মহাদেশের ফ্রান্স, যাতে বারে বারে বিপ্লব হয়েছিল। প্রথম বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, ফরাসি বিপ্লব। আবার 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সেই হয়েছিল জুলাই বিপ্লব। আবার 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের বুকেই আরও একটি বিপ্লব হয়, যার নাম ফেব্রুয়ারি বিপ্লব। আজ আমরা জুলাই বিপ্লব সম্পর্কে জানব। ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ফ্রান্সের সিংহাসনে বসে ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই। 1814 থেকে 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের সিংহাসনে আসীন ছিলেন। তিনি যেহেতু একজন রাজতন্ত্রী, তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিদেশে যারা বহিরাগত হয়ে অভিজাত, যারা ফ্রান্স থেকে অভিজাতরা চলে গিয়েছিল, রাজতন্ত্রীরা চলে গিয়েছিল, তারা আবার ফ্রান্সে ফিরে আসে এবং এই অষ্টাদশ লুইয়ের হাতকে শক্তিশালী করতে চেয়েছিল তারা। অষ্টাদশ লুই বুঝেছিলেন যে ফ্রান্সে কঠোর রাজতান্ত্রিক নিয়মে ফ্রান্সকে শাসন করা সম্ভব নয়। তাই তিনি রাজতন্ত্রের সঙ্গে প্রজাতন্ত্রকে বা নিয়মতন্ত্রকে তিনি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। কারণ এই উগ্র রাজতন্ত্রী যে দল ছিল, এদের বিরুদ্ধেও প্রজাতন্ত্রী গোষ্ঠী ছিল। তাই সম্রাট কি করেছিলেন? মধ্যপন্থা নীতি অবলম্বন করে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। 1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয়। মৃত্যু হলে তার ভাই দশম চার্লস সিংহাসনে বসেন। দশম চার্লস কি করলেন? যে তার যে ভাই দাদা ষোড়শ লুই কিন্তু গিলোটিনে মারা গিয়েছিল, তার চরম পরিণতির কথা আমরা জানি। তার ভাই অষ্টাদশ লুই ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে, ন্যায্য অধিকার নীতি অনুসারে ক্ষমতায় এসেছিলেন। তিনি মোটামুটি রাজতন্ত্রের সাথে নিয়মতন্ত্রের সমন্বয় সাধন করে শাসন করছিলেন। তো দীর্ঘদিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে শাসকের প্রজার প্রতি কল্যাণ করার যে মানসিকতা কমতে থাকে, সেরকম তার ভাই দশম চার্লস কি করলেন? পুরাতন তন্ত্রের তিনি উগ্র সমর্থক ছিলেন। তিনি পুরাতন তন্ত্রকে আবার পুরোপুরি ফিরিয়ে আনতে চেয়েছিলেন, যার জন্য ফরাসি জনগণ একেবারেই প্রস্তুত ছিল না। তিনি কি করলেন? 1830 খ্রিস্টাব্দে পলিকন্যাক নামক এক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। তারপর 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই অর্ডিন্যান্স ঘোষণা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন, ভোটাধিকার সংকুচিত করলেন। তারপর অল্প সংখ্যক ব্যক্তির ভোটদানের ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষণা করলেন। এই যে কার্যকলাপ ফরাসি জনগণের মনে ক্ষোভ তৈরি করে, তারা দশম চার্লস ও তার মন্ত্রী পলিকন্যাককে একেবারেই সহ্য করতে আর পারছিলেন না। এই অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। থিয়ার্সের নেতৃত্বে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। সাধারণ মানুষ, ছাত্র ও শ্রমিকরা রাজপথ প্রতিরোধ করে। এই 1830 খ্রিস্টাব্দের 26শে জুলাই অর্ডিন্যান্স ঘোষণার পর 1830 খ্রিস্টাব্দের এই 26শে জুলাই ফ্রান্সে বিপ্লব শুরু হয়। এই উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে কি করা হলো? এই সম্রাট দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করে
দশম চার্লস ছিলেন পূর্ববংশীয় রাজা। দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় ফেরানো হয় অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে। এই ঘটনা প্রমাণ করে যে রাজপথ দৈব অধিকারে বজায় থাকে না। রাজপথ জনগণের ইচ্ছার উপর নির্ভর করে, জনগণের মর্জির উপর নির্ভর করে। তাই এই জুলাই বিপ্লব রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে দেশকে কনভার্ট করতে পারেনি ঠিকই, এক রাজতন্ত্রকে সরিয়ে আর এক রাজতন্ত্রকে ক্ষমতায় বসিয়েছিল। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্লিয়েন্স বংশের শাসকরা ক্ষমতায় আসে। তাই এই জুলাই বিপ্লবের ফলে গঠিত রাজতন্ত্রকে বলা হয় জুলাই রাজতন্ত্র। এসএলএসটি পরীক্ষায় আসতে পারে এরকম আমরা সম্ভাব্য 10টি প্রশ্ন জেনে নেব। 1. জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। 2. গ্লোরি 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 টু ফ্রান্স, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন রাজা রামমোহন রায়। জুলাই বিপ্লবের খুশিতে আনন্দিত হয়ে এই উক্তিটি তিনি করেছিলেন। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ ক্ষমতায় আসেন 1830 খ্রিস্টাব্দের 30শে জুলাই। পলিকন্যাক ছিলেন লুই ফিলিপের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী। 1830 খ্রিস্টাব্দের 26শে জুলাই অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। জুলাই বিপ্লবের পর বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। সর্বশেষ ফরাসি বুর্গ রাজা ছিলেন দশম চার্লস। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডলফ থিয়ার্স। জুলাই মনার্কি প্রতিষ্ঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। লুই ফিলিপকে সিটিজেন কিং বলা হতো। লুই ফিলিপ জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তাকে সিটিজেন কিং বলা হতো এজন্য তিনি রাজা হয়েও তিনি বগলে ছাতা নিয়ে কোনো সংকোচ ছাড়াই তিনি যে কোনো স্থানে যেতে পারতেন। তিনি তার ছেলে মেয়েদের সাধারণ স্কুলে ভর্তি করিয়েছিলেন, আর তিনি জনগণের সঙ্গে সাধারণ মানুষের মতো মিশে যেতেন, তাই তাকে সিটিজেন কিং বলা হতো। ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় বা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।